আমাকে আসলে আমার বাবা ৮-১০ মাসে রেখে চলে যান আমেরিকাতে, উনি পিএইচডি করতে। ওখান থেকে ৩.৫ বছর পরে যখন আসেন তখন আমি একদম একজন নতুন মানুষ। ওইটাও আমার মায়ের কাছে শোনা যে আমি আব্বার কাছে যেতাম না। আমার আব্বা অনেক ফর্সা সুন্দর ছিল, আমি শুধু দূর থেকে উঁকি দিয়ে দেখতাম আর বলতাম যে ওই লাল লোকটা কে। তো তারপরে আমার আব্বার সাথে ধরেন প্রায় ২ বছর ২.৫ বছর আমার থাকা কিছু কিছু স্মৃতি আমার মনে আছে। যেমন আব্বা আমাকে অনেক 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 বেশি আদর করতো। ওই নাইটে আব্বা ক্লাস নিতে যেতেন আইয়ারে, তো তখন আব্বা আমাকে কোলে করে নিয়ে যেত আইয়ারে, নিয়ে ওই গেটের মুখে চকলেটের বক্সে করে চকলেট বিক্রি করতো, ওখান থেকে আমি ২ হাতে চকলেট নিতাম। তারপরে যখন লেখালেখি করতেন আমি হয়তো টেবিলে বসে থাকতাম। তারপরে আমার বোনরা হলো, তো তখনও আব্বা অফিস থেকে আসলে দরজা আমাকে খুলতে হতো, অন্য কেউ খুললে হতো না। আব্বা উপুর হয়ে ঘুমাতো। আমার খুব মনে আছে যে আমি আব্বার পায়ের পাতাতে গালটা লাগিয়ে আমার পা দুটো আমার আব্বার পিঠের দিকে তুলে দিতাম, দিয়ে আমি ঘুমাতাম। সেই ছোট ছোট স্মৃতি অবশ্যই আছে। তারপরে একবার ওই আব্বা খাতা দেখছিল ইউনিভার্সিটি স্টুডেন্টদের, তাদের যে মার্কশিটের যে বড় বই, আমি সেটাতে একটু দাগ কেটেছিলাম। তা আমার লাইফে মনে আছে যে শুধু সেই দিন আব্বা আমাকে ধমক দিয়েছিল। আর তারই ২ দিন আগে আমার নানা ভাই আসছে আমাদেরকে গ্রামে নিয়ে যেতে। দেশের পরিস্থিতি ভালো না, আমার তখন ছোট বোন হয়েছে, যে আম্মাকে আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে, নানুর বাড়ি ময়মনসিংহে। তো আগের দিন আমরা ওই যে স্টুডেন্টের মার্কশিটের পেপারসে আমি দাগ কেটেছি, আমাকে ধমক দিয়েছিল। আমার সে অভিমান ছিল। সকালে যখন আমি নানার কোলে রিকশাতে, আমার আব্বা আমাকে অনেক আদর করতে চেষ্টা করেছে, কথা বলতে চেষ্টা করেছে, মা হেপেন্দ্র বলে ডেকেছে। আমি আব্বার সাথে কথা বলি নাই এবং আর বলাও হয়নি আমার আব্বার সাথে কথা। আমরা যুদ্ধের সময় নানুর বাড়িতেই ছিলাম, তখন কিশোরগঞ্জ আমার নানুর বাড়ি হোসেনপুরে। তো সেখান থেকে আমরা কখনো কিশোরগঞ্জ শহরে গিয়েছি, কখনো হোসেনপুর এসেছি। এর মাঝেই আমরা খবর পাই যে আসলে আব্বাকে ঢাকাতে পাওয়া যাচ্ছে না, ঢাকাতে নাই। আব্বা তখন ওই জিন্না হল, যেটা এখন সূর্য সেন হল, সেটারই হসপিটাল কোয়ার্টার্সে ছিলেন। তো অন্যান্য আঙ্কেলদের কাছে পরে আমরা জানতে পারি যে আব্বা আসলে ওই ২৬শে মার্চের সেই যুদ্ধের সেই গোলাগুলি, যত আর্মিদের ওই ফায়ারিংয়ের পরে আব্বা নরসিংদী চলে যান আমার দাদার বাড়িতে। কিন্তু নরসিংদীতে চলে যান, তারপরে আমার আব্বা আমাদের জন্য খুব অস্থির হয়ে যান এবং উনি ঢাকায় আসবেন, ওখান থেকে আমার নানু বাড়িতে যাবে, ঢাকায় এসে ব্যাংকে টাকা তুলবেন। তা আব্বা তখন এপ্রিল মাসে আব্বা ঢাকায় আসেন। তখন আমার খালু ছিলেন ভিসি ডক্টর ওসমান গনি, আর উনার ২ বড় মেয়ের জামাই ছিল ঢাকা ইউনিভার্সিটির টিচার ডক্টর কামাল উদ্দিন আহমেদ অ্যান্ড ডক্টর আমিনুল ইসলাম। তো আব্বার সাথে ২৪শে এপ্রিল আবার আমিনুল্লাহ ভাইয়ের দেখা হয়, উনি সয়েল সায়েন্সের ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার আব্বাকে বাসায় যেতে বলে, তা আব্বা বললো যে হ্যাঁ, আমি রেজিস্ট্রার বিল্ডিং থেকে টাকা তুলে নিয়ে আমি আসবো। আব্বা টাকা তুলেছে, কারণ আব্বার পিয়ন যে ছিল মহেন্দ্র চাচা, উনি আব্বাকে দেখেছে। টাকা তুলে বের হওয়ার পরে আব্বাকে কয়েকজন ছেলে, তাদের মুখ বাঁধা ছিল, তারা এসে আব্বার সাথে কি কথা বললো, তারপরে আব্বাকে নাকি গাড়িতে তুলে নিয়েছে। এইটুকু আমরা পরে স্বাধীনতার পরে মহেন্দ্র কাকার কাছে শুনেছিল। কিন্তু আমার আব্বার কিন্তু কোনো ট্রেস আমরা পাইনি, কিচ্ছু জানি না যে মানে আব্বার শেষ ঠিকানা বা আব্বাকে কি করেছে বা কোথায় আছে, কোথায় গেলে হয়তো বা আমি সামনে দাঁড়াতে পারবো, বুঝতে পারবো যে এখানে আমার বাবা আছে, আমরা সেটা আসলে জানি না। উনি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক হিসাবে ছিলেন। হ্যাঁ, লিখতেন না যে তা না, কিন্তু উনি জার্নাল, উনার হয়তো বা পড়াশোনা বিষয়ক যেগুলো লেখা সেগুলোতেই লেখালেখি করতেন। কিন্তু আদার্স যে উনি কোনো ওরকম রাজনৈতিক বা কোনো কিছুর সাথে জড়িত ছিল, সেটা আসলে কখনো মানে শুনতে পাই নাই। কারণ আব্বা আসলে জয়েন করার পরপরই চলে গেছেন বাইরে, ওখান থেকে পড়াশোনা শেষ করে যখন আসছেন হয়তো বা
2-2.5 বছরই উনি জব করতে পেরেছেন। আমরা তখন ওই যে নানুর গ্রামের বাড়ি হোসেনপুর, আর আমার নানুর আমার এক মামা তখন কিশোরগঞ্জে জব করতেন, ওনার একটা বাসা ছিল কিশোরগঞ্জে। তো আমরা এই 2 জায়গাতেই মানে যেতাম, যে ওখানে গেলে আব্বার কোনো খোঁজ কোথাও থেকে পাওয়া যায় কিনা, কিংবা এখানে আসলে এইভাবেই মানে ঘোরাঘুরি করেই। তারপরে যখন দেশ স্বাধীন হলো তখন আমার খেয়াল আসছে যে আমরা ওই তখন ভৈরব ব্রিজ রেল লাইনের, তো আমরা অর্ধেক ট্রেনে সেই ব্রিজ হেঁটে হেঁটে যাচ্ছি, ভয় লাগতেছে। মানে তখন কিন্তু ওই যে আপনার ইন্ডিয়ান আর্মিরা, আমার খেয়াল আছে, আমাকে হাত ধরে ওই ব্রিজটা পার করে দিল। আমরা আসলাম এবং এসে আমরা জিন্নাহ হলের হসপিটাল কোয়ার্টার্সে যখন উঠলাম, উঠে দরজা খুলে যখন ঘরে ঢুকলাম, দেখলাম ঘরের ভিতরে এই বড় বড় ব্যাগ, আব্বার যে ইজি চেয়ারটা যেটাতে আব্বা সবসময় বসতো, আব্বা যে লুঙ্গিটা খুলে হ্যান্ডেলে রেখে গেছে ওভাবে ঝুলছে, আব্বার স্যান্ডেলটা আপনার পাটা খুলে যে বেরিয়ে গেছে আব্বার সেরকম স্যান্ডেলটা, আব্বার হাতের ঘড়িটা টেবিলের উপরে, ওখানে লেখালেখির কাগজপত্র, বই। তারপরে একটা কন্টেনারে আব্বা কার কার কাছে টাকা আছে, কার কার কাছে বই আছে, আব্বার অনেক বই ছিল, তো এই বইগুলো কে কে নিয়ে গেছে পড়তে, এগুলো সব লেখা ছিল। মানে ওইটুকুই খেয়াল, যে এরপরে তো আর আমরা আর আব্বার আর কোনো রকম কোনো খোঁজ বা কোনো কিছুই আমরা আসলে পাইনি, কিচ্ছু না। ওইটা ওই যে ইউনিভার্সিটি থেকে যেটাকে বলে অনুদান যদি বলে থাকেন, আমরা বাসা পেয়েছিলাম, আর আমাদের 3 বোনের একটা সাবসিডি থাকতো, সেটা নিয়ে আমরা স্বাধীনতার পরপর 72 সালের দিকে আমরা ফুলার রোডে উঠে গেছি, 18A আমরা ছিলাম সেখানে। 3-4 বছর থাকার পরে আমরা 74-এর লাস্টের দিকে ঈশা খান রোড, যেটা স্যাভেজ রোড, ওইখানে উঠি। সেখানে আমরা 30 নম্বর বিল্ডিংয়ে ছিলাম, F3 তলাতে। তো আমাদের বিয়ে অবধি আমরা ওখানেই ছিলাম। আমাদের অনেক কষ্টই হতো, কারণ ইউনিভার্সিটির থেকে তো তখন আমরা 3 বোনের সাবসিডি পেতাম শুধু, যেহেতু আমার আম্মার বিয়ে হয়ে গেছে, আম্মারটুকু তো আর আমরা পেতাম না। আর ওইভাবেই কষ্ট, হয়তোবা অনেক কষ্ট করেই চলতে হয়েছে, হিসাব কষ্ট করেই হয়তোবা কোনো সময় কোনো ঈদে পার্বণে কোনো আত্মীয় স্বজন কোনো কিছু দিল বা কোনো কিছু, এভাবেই। কারণ আমার আম্মার সেকেন্ড ম্যারেজ হলেও আমরা কখনো ওনার কাছ থেকে কখনো কোনো আর্থিক ফ্যাসিলিটিস বলেন বা কোনো কিছু আমরা নেইনি, কোনো সময়ই না। সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি, কোনো খোঁজ খবর পাইনি, কোনো কিছুই না। আর্থিক তো পরের কথা, বা একটা সামাজিক একটা ব্যাপার থাকে, যে একটা পরিচয় বা একটা কিছু, যেমন আমি যোগাযোগ করি না অবশ্য, বলতে পারেন অভিমান বলেন বা যেখানেই বলেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে 14ই ডিসেম্বর আমাদের যে পত্রিকাতে যে শিক্ষকদের একটা ছবি সম্মিলিত যে একটা বের হয় স্মৃতি, শ্রদ্ধা স্মৃতি, সেখানে আগে আমার আব্বার ছবিটাও থাকতো। আজকে প্রায় 10-15 বছর কিন্তু আব্বার ছবিটা সেখানে নাই। 19-20 জন আসে, কিন্তু সেখানে অন্য কেউ কিভাবে ইনক্লুড হলো এবং কিভাবে আমার আব্বা মানে বের হয়ে গেল ছবি থেকে, সেটা মানে বলতে পারি না। আমি আসলে খোঁজ নেই নাই, সেই যে বললাম যে একটা অভিমান থেকে আমি খোঁজ নেইনি। পরে ধরেন আইয়ারের গ্রন্থাগারে আমার আব্বার ছবি আছে, ওখানে আইয়ারের সামনে নাম ফলকে আছে, ভিসির বাড়ির সামনে যে আমাদের স্মৃতিসৌধ আছে ওখানে আছে, এবং আইয়ারে একটা রুমও ওরা আব্বার নামে করেছে। আর পত্রিকার এটা আসলে মনে অনেক সময় দুঃখ লাগে, যেমন এগুলো তো খোঁজ করার জিনিস না, আমি কেন খোঁজ করব, আমি কেন বলবো। আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে যতটুকু স্বাধীনতা নিয়েই আমরা যাচ্ছি না কেন, আমাদের তো কিছু অবশ্যই হারানোর পরেই আমরাও পেয়েছি, জনগণও পেয়েছে, রাষ্ট্রনায়করাও পেয়েছে। তাহলে সেখানে আমরা যদি প্রতিনিয়ত সেই কষ্টকে ভোগ করে এতটুকু এসে থাকি, আমার ছোটবেলাকে তো আমি ক্ষতবিক্ষতভাবেই বড় হয়েছি, তো সেটা আমার আসলে অভিমান থেকেই আমি অনেক সময় খোঁজ করতে চেয়েও আমি খোঁজ করতে চাই না। হয়তো বা পত্রিকাতে আমি বলতে পারি, ভিসির কাছে বলতে পারি, এটাই ওয়ে, আমি জানি জেনুইন ওয়ে, কিন্তু বাদ কেন গেল, বাদ কেন যাবে? কোন সাংবাদিকরা তাহলে সেইটা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19 জন শিক্ষক,
সেখান থেকে একজন শিক্ষক কেন বাদ যাবে? আমরা তো আসলে দেখেন জাতির কাছে বলেন বা জনগণের কাছে বা রাষ্ট্রনায়কদের কাছে বা যার কাছেই হোক, আমরা কিন্তু একবারও বলি না যে আমরা শহীদ বুদ্ধিজীবীর সন্তান, আমাদেরকে কিছু আর্থিক সাহায্য দেন, আমাদেরকে কিছু পার্থিব সহযোগিতা দেন। আজকে ইউনিভার্সিটির অ্যালুমিনি থেকে যদি শিক্ষকদেরকে আমি যেটুকু শুনেছি ধারাবাহিকভাবে সম্মান দেয়া হবে, একটা মেডেল হোক, একটা স্মারকলিপি হোক, যে কোনো কিছুর মাধ্যমে। তো সেটা কয়েকজন শিক্ষক পেয়ে তারপরে থেমে গেল কেন? আমরা কি খোঁচাবো যে আমরা কেন পাইনি? এইটার জন্যই কি আমাদের ছোটবেলাটা ওইরকম কষ্টে কেটেছে? আর সেটার জন্যই কি আজকে এই স্বাধীনতা? আর তার জন্যই কি আমরা দেশকে, মানুষকে, বিল্ডিংকে এত সুন্দর করে সাজাই? তাহলে তাহলে আমাদের হৃদয়ের ক্ষরণ তো কেউ দেখে না, বা আমাদেরকে তো কেউ জিজ্ঞেস করে না। ঢাকা ইউনিভার্সিটির কি একবার প্রশ্ন আসে না যে 14ই ডিসেম্বরে এই শিক্ষকদের ছবির মাঝখানে কেন ডক্টর সাদত আলী সাহেবের ছবি নাই? এটা তারা খোঁজ করে না কেন? আমি কেন খোঁজ করব? আমার দুঃখে তো কেউ আসে নাই। এটা তো চেয়ে নেওয়ার জিনিস না। আমি কেন আমার বাবার নাম খুঁজবো যে 14ই ডিসেম্বরে কেন আমার বাবার ছবি আর নাম আসে না? আমি তো খুঁজবো না। আমাদের দেশের বিভিন্ন জেলার যেসব শহীদ বুদ্ধিজীবীর সন্তানরা আছে, তারাই আমার সাথে যোগাযোগ করেছে। তখন আমার আব্বার নাম গেজেটে আসছে, সেটা মানে আমি খবর পেয়েছি, যদিও আমি সেটা গ্যাজেটটা আমার হাতে আসে নাই বা আমি ওইভাবে পাইনি, হয়তো বা যোগাযোগ হোক বা যে কোনো কারণ হোক, তবে আমার আব্বার নাম আসছে। 14ই ডিসেম্বরে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যে হত্যা করা হয়েছে তা তো না, পুরো দেশেই যে হত্যাযজ্ঞ আছে, সবাইকে যদি আমরা সম্মিলিতভাবেই আমরা স্মরণ করতে চাই, অবশ্যই এটা করা যাবে এবং করা উচিত। এটা আমাদের সবারই। এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান হিসাবে যে শুধু আমি এটাতেই তৃপ্ত বা এটাতেই খুশি তা না, আমি চাইবই আমাদের পুরা দেশের সকলের তরফ থেকেই 14ই ডিসেম্বর, যেভাবে 16ই ডিসেম্বর উদযাপিত হচ্ছে, 26শে মার্চ হচ্ছে, 14ই ডিসেম্বর পুরো দেশেই একটা স্মরণ করলে তো সমস্যা নাই, আমরা স্মরণ করতেই পারি, সেটা অবশ্যই করা উচিত। আমি অবশ্যই চাইবো সেটা সুরক্ষা এবং সেটা যেন ভালো মতো দেখভাল হয়, এবং ওটার আশেপাশে তো অবশ্যই সেইটা একটা শ্রদ্ধার ব্যারিয়ারে চলা উচিত। ওখানে যখন তখন কেউ যাওয়া এবং স্যান্ডেল পরে যাওয়া, এই সব কিছুতেই অবশ্যই বিধিনিষেধ থাকা উচিত। ওখানে লোক রাখা উচিত যারা এটা টেক কেয়ার করবে, যত্ন করবে, কারণ এটা তো আসলে একদিনের জন্য না। সফল কিছুটা তো হলেও হয়েছে, কারণ আমাদের দেশে তো বিরাট একটা আপনার মানে খালি হয়ে গিয়েছিল। আমরা কি সেই ডক্টরকে আর পাচ্ছি? আমরা কি সেই শিক্ষাবিদ যারা চলে গেছেন তাদেরকে কি আর পাচ্ছি? তাদের গাইডেন্স পাই নাই। আজকে আমি আমার ছোট পরিসরে আমি বলবো যে আজকে আমার বাবা যদি বেঁচে থাকতেন, আমি যেই গাইডেন্সটা, যেই তার আদর্শ, যেই তার ইথিক্স, সেটা নিয়ে যে বড় হতে পারতাম, আমি তো সেটা পারি নাই। আমার লাইফটা তখন আরো ওয়াইড হইতো, আমার জ্ঞান, আমার চারপাশ আমার আরো বড় হতো। তো এইভাবে তো আমাদের পুরো দেশটাই এরকম, কত পরিবার, সেই পরিবার থেকে কতগুলো বিশ্ববিদ্যালয়, কতগুলো মেডিকেল, কতগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, কতগুলো বড় বড় শিক্ষিত মানুষ চলে গেছে। তাহলে তার পারিবারিকভাবেও আমরা পাইনি সেই গাইডেন্স, সেইভাবে তো সরকার, দেশ, জাতি কেউই পায় নাই। তখন হয়তো বা যেভাবে ছিল, আমি বলবো এখন আরো প্রকটভাবেই আছে। এখনো আমরা মানুষকে মানুষের হিসাবে, মানে কে হিন্দু কে বৌদ্ধ, এটা গুটি কয়েক পরিবার তখনও ছিল, এখনো আছে, যে আমরা মানুষ হিসাবেই বন্ধুত্ব করি, মানুষ হিসাবেই মিশি, সব কিছুর ঊর্ধ্বে যেয়ে। কিন্তু সবাই না, আসলে ধর্মটাকে সামনে এনে ওই পিছন থেকে আসলে মানুষের যে মানবিকতার ধর্ম, সেটা আসলে খুব কমই এখন। স্বপ্নের দেশ আসলে স্বপ্নেই থাকে, যেটা সত্যি কথা। স্বপ্নের দেশ আসলে বাস্তবে হয়নি। স্বপ্নের দেশ যদি আসলে বাস্তবায়িত হতো তাহলে কি হতো? আমরা সত্যকে সত্য বলতাম, অন্যায়কে অন্যায় বলতাম, আমরা যে যার কোনো কাজে বা কোনো কর্মে যার ত্যাগ আছে তাকে আমরা স্বীকৃতি দিতাম, তাকে সম্মান দেখাতাম। তো সেগুলো তো আসলে নাই, এবং অনেক রকমই আমাদের চলাচলেও অনেক রকমই মানে বাধ্যবাধকতা আছে। তো স্বাধীন দেশে স্বাধীনতা, আসলে স্বাধীন যেই স্বপ্ন, সেই স্বপ্ন মনে হয় না যে পুরোপুরি আমরা
সফল করতে পেরেছি। হ্যাঁ, অনেক কিছুতে আমরা উন্নত হয়েছি, অনেক কিছুতে, আবার অনেক কিছুতে আমরা এখনো আসলে সেই স্বপ্নই আছে, সেটা এখনো বাস্তবতায় আসেনি। আমি তো এখনো স্বপ্ন দেখি যে আমি দরজা খুললে আমার বাবা আমাকে, আমি দরজা খুলে দেখবো যে আমার বাবা আমার সামনে দাঁড়ানো। আমি এখনো বড় হতে চাইনি। আমার এখনো মনে হয় আমি যদি সেই ছোটবেলায় 5 বছরের মতো, আমি আব্বা আসতো দরজায় বেল দিত, আমি খুলতাম, আমি আব্বার বুকে ঝাঁপিয়ে পড়তাম। টিল নাও আমি এই ড্রিমটাই দেখি যে কোনো একদিন হয়তো বা আব্বা দরজায় বেল দিবে, আমি যেভাবে দরজা খুলতাম। এখনো আমার দরজা ম্যাক্সিমামই আমি খুলি। আমার এখনো মনে হয় যে যেহেতু আব্বার কোনো খবর পাইনি, আসলেও এই চিন্তাটা ছোটবেলায় আমার খুব আসতো যে হয় না যে অনেক সময় হয়তো বা কাউকে কোথাও ধরে নিয়ে গেছে বা কোনো কিছু, কোনো না কোনো এক সময় হয়তো বা আমি আব্বাকে দেখতে পাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।